আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, ফিনান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিনান্স ব্যাংকিং বিমা এর নবমতম অধ্যায় অর্থাৎ ঝুঁকি এবং অনিশ্চয়তা এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আমি আগেই বলেছিলাম এই অধ্যায়টির ক্ষেত্রে সাধারণত তোমাদের 3 মার্কের থিওরিক্যাল প্রবলেমস অর্থাৎ 3 মার্কের থিওরি থাকে এবং 7 মার্কের ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে থাকে। প্রত্যেকটি কোশ্চেনের মধ্যেই 7 মার্কের ম্যাথ থাকে এবং 3 মার্কের থিওরি থাকে। সাধারণত তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝুঁকির প্রিমিয়াম বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম প্রশ্নেতে 1 মার্ক এবং দ্বিতীয় প্রশ্নে 2 মার্ক, অর্থাৎ টোটাল 3 মার্ক থাকে তোমাদের সাধারণত থিওরিক্যাল। এবং তোমাদের প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে হবে। তোমাদের এখানে যেমন 3 নাম্বার 4 নাম্বার, 3 নাম্বারের ক্ষেত্রে 4 মার্ক 3 মার্ক থাকে এবং 4 নাম্বারের ক্ষেত্রে 4 মার্ক, অর্থাৎ টোটাল আমাকে যদি 10 মার্ক থেকে অ্যাটলিস্ট 9 মার্ক পেতে হয় তাহলে অবশ্যই আমাকে থিওরি এবং ম্যাথমেটিক্যাল এই দুই ব্যাপারে আমাকে দক্ষ থাকতে হবে। আর আমি তোমাদেরকে আরো বলেছিলাম যে এই অধ্যায়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদের সহজ কোশ্চেন থাকে, অর্থাৎ যে কোশ্চেনগুলো কখনো চেঞ্জ করা সম্ভব হয় না, যে কোশ্চেনগুলো ইজিলি থাকে। এবং তুমি যদি 2 ধরনের ম্যাথ করো, অর্থাৎ একটি হলো নাম্বার অফ ইয়ার, অর্থাৎ সময় যদি দেওয়া থাকে তাহলে সময় দেওয়া থাকলে সেই ধাঁচের যদি একটি ম্যাথ করো, এবং সম্ভাবনা ধাঁচের অর্থাৎ সম্ভাবনা দেওয়া থাকলে ওই ধরনের ম্যাথ যদি আরেকটি করো, তাহলে দেখা যাচ্ছে যে এই অধ্যায়ের তোমার ক্রিয়েটিভ কোশ্চেন যেভাবেই দেখ না কেন, প্রশ্ন যে কোয়ালিটির অথবা হার্ড অথবা সফট 2 ধরনের প্রশ্ন থাকে, অথবা মিড প্রশ্ন থাকে, অর্থাৎ মাঝারি ধরনের প্রশ্ন থাকে। তোমার হার্ড প্রশ্নগুলো তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারবে, আর তোমাকে নর্মাল প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, এবং মাঝারি ধরনের প্রশ্ন করলেও অ্যান্সার করতে পারবে। বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে এসেছি। এখানে ক্রিয়েটিভ কোশ্চেন ধারা আমরা দেখাচ্ছি। আসলে যে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটাতে খুবই ইজি এবং এই চ্যাপ্টারের প্রবলেমগুলো যে সহজেই সলভ করতে পারে আমি সেই ব্যাপারে ধারণা দেওয়ার জন্যই একটি ক্রিয়েটিভ কোশ্চেন এখানে উল্লেখ করেছি। এটি সাধারণত বরিশাল বোর্ডে 2019 সালে এসেছিল, অর্থাৎ বরিশাল বোর্ডের প্রশ্ন হলো 19, অর্থাৎ 2019 সালে বরিশাল বোর্ডে, জি আমাদের বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। এই প্রশ্নটি 2019 সালের বরিশাল বোর্ডে এসেছে। শুধু নট অনলি বরিশাল বোর্ড, তুমি প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলো দেখলে তোমার মেবি আইডিয়া আসার কথা যে এখানে 2 ধরনের অঙ্ক আছে, হয়তো সম্ভাবনা অথবা সময় দেওয়া আছে। সম্ভাবনা থাকলে এক ধরনের সূত্র হয়, সময় থাকলে আরেক ধরনের সূত্র হয়। জাস্ট 2 কোয়ালিটির অঙ্ক আমরা করলে একটি ক্রিয়েটিভ অ্যাটলিস্ট আমরা সলভ করতে পারবো, আর যদি 2টি ক্রিয়েটিভ দিয়ে থাকে তারপরেও জাস্ট আমরা সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই ক্রিয়েটিভ কোশ্চেনটি সলভ করতে চাই আমাদের ফার্স্টে কিছু আইডিয়া থাকতে হবে। অ্যাট ফার্স্ট হলো থিওরিক্যাল আইডিয়াগুলো থাকতে হবে। আমি আমার প্রথম যে লেকচার ছিল সেই লেকচারে অনেকগুলো আলোচনা করেছিলাম। তারপরে জাস্ট কিছু যদি কনফিউশন থাকে, তোমরা তোমাদের মেইন বই পড়ার মাধ্যমে যদি কোনো থিওরি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, কোনো থিওরি যদি তোমাদের আইডিয়া না থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে। বিকজ অফ আমরা অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনে হুবহু একটি মেইন বই ধরে পড়ানো কখনোই সম্ভব হয় না। অথবা আমরা চেষ্টা করি তারপর একটি সাবজেক্টের সমস্ত টপিকসগুলোকে আলোচনা করতে, সমস্ত প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা টপিকসকে আলোচনা করতে। যদি ইন কেস অফ আমাদের অসতর্কতার কারণে অথবা অজানার কারণে কোনো টপিক যদি বাদ যেয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্টস করতে হবে এবং জানাতে হবে যে আমি এই জিনিসটা বুঝিনি বা এই জিনিসটা আলোচনা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করি, দেখি আমরা ক্রিয়েটিভ কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারি, আর আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের উদ্দীপকটা কি বলেছে আমরা সেই ব্যাপারে একটু ধারণা নিই। সৃজনশীল দেখো, আমরা জাস্ট একটা আমরা সৃজনশীল করাচ্ছি আজকে। আমরা ইনশাআল্লাহ আগামীকাল অথবা নেক্সট ক্লাসে আমি আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব এবং একটি
এমসিকিউর আমি সাধারণত প্রতি চ্যাপ্টার শেষে একটি একটি ক্লাস নিয়ে থেকে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নের অ্যাটলিস্ট ওখানে আমি 60 থেকে 70টি করে এমসিকিউ সলভ করে থাকি, যেখানে তোমাদের বিগত সালের বা বিগত বোর্ডে এসেছে এরকম এমসিকিউ সলভ করে থাকি। তো আজকে আমরা দেখো একটি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতেছি। এখানে উদ্দীপক বলছিল কর্ণফুলী কোম্পানি 30,000 টাকা এক্স কোম্পানি এবং এক্স কোম্পানি এর শেয়ার এবং 20,000 টাকা ওয়াই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলেন, অর্থাৎ তার মোট মূলধন হবে 50,000 টাকা। যেহেতু এখানে 30,000 টাকা এক্স কোম্পানির শেয়ার ক্রয় করেছিল, 20,000 টাকা ওয়াই কোম্পানির শেয়ার ক্রয় করেছে। সো 20 এবং 30 এই দুটি যোগ করলে হবে 50,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো সে কিন্তু একটি প্রকল্পে বিনিয়োগ করেন। এই ব্যক্তিটি দুটি প্রকল্পে অ্যাটলিস্ট বিনিয়োগ করেছে, একটি হলো এক্স কোম্পানিতে, একটি ওয়াই কোম্পানিতে। আর এই দুটি কোম্পানিতে বিনিয়োগ করার মাধ্যমে সে কিন্তু একটি নীতি অ্যাপ্লাই করেছে, আমরা কিন্তু সহজে ধরতে পারতেছি। আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ঝুঁকি দুই ধরনের সৃষ্টি হয়ে থাকে। একটি হলো একক প্রকল্পে বিনিয়োগ করলে এক ধরনের ঝুঁকি সৃষ্টি হয়, একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে আরেক ধরনের ঝুঁকি সৃষ্টি হয়। একক প্রকল্পে বিনিয়োগ করলে হয় একক ঝুঁকি, আর একাধিক প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি তখন আমাদের সেই ঝুঁকিকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। যেহেতু এখানে দুটি প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে, সো আমরা মনে করি এখানে সে পোর্টফোলিও নীতিটি অ্যাপ্লাই করেছে, অর্থাৎ তার ঝুঁকিকে কিভাবে কমানো যায় সেই ব্যাপারে সে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে ঝুঁকি হ্রাস করে তার প্রফিটের পরিমাণটা বৃদ্ধি করার চেষ্টা করেছে। তো আপনার শিক্ষার্থী দেখো, কোম্পানিতে বিনিয়োগ করলেন, বিভিন্ন অর্থনৈতিক অবস্থায় শেয়ার দুটির দেখো আয়ের হার নির্ণয় দেওয়া হলো। এখানে আয়ের হার আছে, এখানে সম্ভাবনা আছে। আমরা সাধারণত জাস্ট একটু আইডিয়া দিয়ে নিই এখনই। সম্ভাবনার ক্ষেত্রে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়, আর আয়ের হারকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে সম্ভাবনার ইংলিশটা হলো পি। পি বলতে বোঝাচ্ছে এখানে প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি বলতে সম্ভাবনা। আর আয়ের হারকে সাধারণত আর দ্বারা প্রকাশ করে, আর বলতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অথবা রেট অফ রিটার্ন। অর্থাৎ আমি একটি প্রকল্পে বিনিয়োগ করেছি, সে বিনিয়োগকৃত প্রকল্প থেকে আমি যে হারে আয় আশা করতেছি, আমি সেই আয়টাকে সাধারণত আর দ্বারা অথবা রিটার্ন দ্বারা বা রিটার্নের সংক্ষিপ্ত ভাষণটি হলো আর, এই আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে। অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ একটি দেশের একটি শেয়ার বাজারের যে আর্থিক কাঠামো বা যে আর্থিক চিত্রটা সেটা নিয়ে এখানে আলোচনা করেছে। যদি প্রাতিষ্ঠানিক বা একটি দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা অবস্থায় যায়, মন্দা বলতে খারাপ অবস্থায় যাওয়া, সূচকটা নিম্ন স্তরে বা নিম্ন সূচকে যাওয়াকে বোঝানো হয় শেয়ার বাজারে, তাহলে এখানে বলছে মন্দা বাজারের সময় সম্ভাবনা আছে 0.30। এখানে আয়ের হার আছে 13%, এখানে ওয়াই কোম্পানির 10%। দায়রাদার বলছে তারা স্বাভাবিক বাজারের ক্ষেত্রে সম্ভাবনা আছে 0.40। এখানে দেখা যাচ্ছে যে এভারেজ ভালো অবস্থা আছে। এখানে 12% আছে আয়ের হার এবং 11% হলো ওয়াই কোম্পানির আয়ের হার। অপরদিকে তেজি বলতে সবচেয়ে ভালো অবস্থা, সবচেয়ে আমরা সাধারণত আরেকটা বলে থাকি যে তেজি শেয়ার বা চিপস শেয়ার, ব্লু চিপস শেয়ার, এই সমস্ত কথা বলা হয়ে থাকে। তেজি বাজার বলতে বাজার অবস্থা খুব ভালো, তখন তার সম্ভাবনা 30.30, আর প্রত্যাশিত আয় হার 16% and 15%। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের উদ্দীপক। এখন আমাদের রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে সেইগুলো আমরা দেখব, দেন আমরা প্রশ্নগুলো অ্যান্সার করব। এক নম্বর বলছে ঝুঁকি কি, অর্থাৎ ঝুঁকি কাকে বলা হয়ে থাকে। আমরা যদি ঝুঁকি কাকে বলে সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে দিতে পারি যে, আমি জাস্ট একটু শর্ট সংজ্ঞা দিতে পারি। ক নাম্বার, সেটা হলো আমরা প্রত্যাশিত আয়ের হার ও প্রকৃত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার প্রকৃত আয়ের হারের ব্যবধানকে
প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটি শর্ট এবং 1 মার্কের একটি এমসিকিউর ক্ষেত্রে বা 1 মার্কের একটি কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো বা প্রশ্নের অ্যান্সারের কাঠামো বা ধরনটা কেমন হতে পারে সেটা লিখে দিয়েছি। দেখো এখানে বলেছি যে ঝুঁকি কাকে বলা। ঝুঁকি বলতে এখানে আমরা সাধারণত যখন বিনিয়োগ করি, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, আমরা যখন বিনিয়োগ করে থাকি প্রত্যেকে বিনিয়োগের মধ্যে এক ধরনের বাধা সৃষ্টি হয়, এক ধরনের অনিশ্চয়তা কাজ করে থাকে। যেমন আমি আজকে একটি ছাতার ফ্যাক্টরি দিয়েছি, এই বছর আমি সম্ভাবনা করেছি অনেক বৃষ্টি হবে, যার কারণে তার উৎপাদন বেড়ে গেছে। বাট আমি যে হারে মনে করেছি বৃষ্টি হবে সে হারে বৃষ্টি নাও হতে পারে। তারপরে আমি একটি ফ্যাক্টরি দিয়েছি, উৎপাদনের ফ্যাক্টরি, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি। আমি ভাবছি যে এই মাসে কোনো হরতাল থাকবে না, দেশে কোনো অরাজকতার সৃষ্টি হবে না, দেশে কোনো বিশৃঙ্খলা হবে না, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। যার কারণে আমি সে টার্গেট নিয়ে একটি পণ্য বা কাঁচামাল ক্রয় করেছে, বাট দেখা যাচ্ছে যে হরতালের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। এই যে এক ধরনের বাধা, প্রত্যেকটি কাজের মধ্যে এক ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, তো যার কারণে আমাদের ঝুঁকিগুলো চলে আসে। অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু আমরা সাধারণত মাপতে পারি, গণনা করতে পারি, পরিমাপ করতে পারি, সেগুলোকে সাধারণত ঝুঁকি বলা হয়ে থাকে। আর আমি একটি স্মার্ট একটি সংজ্ঞা দিয়েছি, সেটা হলো প্রত্যাশিত আয়ের হার এবং প্রকৃত আয়ের হারের ব্যবধান বা পার্থক্যকে ঝুঁকি বলা হয়ে থাকে। কেমন? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো সাধারণত আমরা যখন একটি প্রকল্প হাতে নেই তখন আমরা কিন্তু এক ধরনের আয় আশা করি, এক ধরনের মুনাফা আশা করি। সাধারণত যখন আমি একটা ব্যবসা দিব তখন তখন কিন্তু আমরা মূলধন বাজেটিং এর মাধ্যমে পূর্বানুমান করি যে কি পরিমাণ আয় হতে পারে বা কি পরিমাণ নিট মুনাফা হতে পারে। এখন নিট মুনাফার ক্ষেত্রে বিক্রয় থেকে চলতি ব্যয় বাদ দিয়েছি আমরা, সকল প্রকার খরচ যেমন স্থায়ী ব্যয় বাদ দিয়েছি, অবচয়জনিত আমরা খরচটিকে বাদ দেওয়ার পরে আমরা সাধারণত মোট মুনাফা বা করপূর্ব মুনাফা পাই। তা থেকে কর দেওয়ার পরে যে টাকা থাকে এটাকে বলে নিট মুনাফা। এই নিট মুনাফা আমরা সাধারণত মূলধন বাজেটিং এর মাধ্যমে আশা করি বা প্রত্যাশা করি। তাহলে আমরা সাধারণত একটি ব্যবসা করার সময় এক ধরনের আয় বা একটি নির্দিষ্ট হারে আয় আশা করি। এই নির্দিষ্ট হারে আয় থেকে আমার প্রকৃত পক্ষে বছর শেষে নির্দিষ্ট সময় শেষে আয় কম বা বেশি হতে পারে। অর্থাৎ আমি 10% আয় আশা করেছি, বাট আমার মাস শেষে, 1 মাস শেষে বা বছর শেষে নিট আয় এসেছে দেখা যাচ্ছে যে 8%। তাহলে আয় হয়নি কয় পার্সেন্ট? 2%। এই 2%-এ মূলত অনিশ্চয়তা বা ঝুঁকির কারণে 2% আয় কম এসেছে, অথবা আমি যা আশা করছি তার চেয়ে দেশের অবস্থা বা পরিস্থিতি আরো ভালো হওয়ার কারণে, বিক্রয় বৃদ্ধি পাওয়ার কারণে, বাজার চাহিদা আরো বৃদ্ধি পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে 10% আয় আশা করেছি, বাট একটি নির্দিষ্ট সময় শেষে 10%-এর জায়গায় 15% আমার আয় এসে পড়েছে। তাহলে এক্সট্রা কত পার্সেন্ট বেশি এসেছে? 5%। তাহলে দেখা যাচ্ছে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম অথবা বেশি যাই হোক না কেন সবগুলো ঝুঁকির কারণে সৃষ্টি হয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আর কম অথবা বেশি যাই হোক না কেন এই সবগুলো কি মূলত অনিশ্চয়তা বা ঝুঁকির একটি ফলাফল বা ফল। সো ঝুঁকির কারণে দুইটা জিনিস সৃষ্টি হয়, একটি হলো বেশি হতে পারে, কম হতে পারে, অনেকে ভাবে আমরা কম হবে। সো আমরা প্রিয় শিক্ষার্থী ক নম্বর প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমরা আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং সহজেই বুঝতে পারছো। না পড়লে ইনশাআল্লাহ এই ব্যাপারে তোমার যদি ধারণা থাকে তুমি লিখতে পারো। 2 নম্বর বলছে ঝুঁকির প্রিমিয়াম বলতে কি বোঝায়। আমরা ঝুঁকির প্রিমিয়াম বলতে কি বোঝায় সেই ব্যাপারে কথা বলতেছি। আমরা ফার্স্টে প্রিমিয়ামটা কি, প্রিমিয়াম বলতে কি বোঝাচ্ছে সেটা ধারণা থাকতে হবে। প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে একটি সুযোগ গ্রহণ করার কারণে অতিরিক্ত কিছু পাওয়া। অর্থাৎ আমি যদি মনে করো যে সিম্পল, আমরা সাধারণত সবাই ঝুঁকিকে অ্যাভয়েড করার চেষ্টা করি, ঝুঁকিকে মিনিমাইজ করে, ঝুঁকিকে কন্ট্রোল করে, ঝুঁকিকে হ্রাস করে একটা ব্যবসা পরিচালনা করার চেষ্টা করি। যার কারণে সকলেই চাই যে যেখানে বিনিয়োগ করলে কোনো ঝুঁকি হবে না, যেখানে বিনিয়োগ করলে আমার অর্থের কোনো ক্ষতি হবে না, এই সকল উৎসে বিনিয়োগ করা। কিন্তু আমরা সাধারণত যখন দেখি যে যে না ঠিক আছে আমি যেখানে বিনিয়োগ করতেছি সেখানে সুদের পরিমাণ বা আয়ের পরিমাণ একেবারে ন্যূনতম, যেটা আমার চলতেছে না,
তখন সাধারণত আমরা ঝুঁকি নিয়ে থাকি। অর্থাৎ তখন দেখি যে আমরা অতিরিক্ত বা বেশি আয় কোথায় পাওয়া যায়। তা ঝুঁকির প্রিমিয়াম বলতে বলছে যে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে অতিরিক্ত যে আয়টা পাওয়া যাচ্ছে সেটাকে ঝুঁকি প্রিমিয়াম বলা হয়। আর ঝুঁকি প্রিমিয়ামকে সাধারণত আমরা RM মাইনাস RF দ্বারা প্রকাশ করি। এখানে RM বলতে বোঝাচ্ছে মার্কেট ঝুঁকি, আর RF বলতে বোঝাচ্ছে ঝুঁকিহীন আয়ের হার। অর্থাৎ সিম্পল আমি যদি একটা উদাহরণ দেই তোমাদেরকে, আমরা জানি সাধারণত সরকারি কোষাগারে অর্থ জমা রাখলে কোনো ঝুঁকি থাকে না, কারণ সরকার কখনো দেউলিয়া হয় না। জাস্ট আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি সরকারি একটি ব্যাংকে বিনিয়োগ করি, সাপোজ মনে করি সরকারি ব্যাংকে বিনিয়োগ করলে সরকারি ব্যাংকে যেহেতু ঝুঁকি নেই, আর যেখানে ঝুঁকি থাকবে না সেখানে অবশ্যই আয়ের হার কম থাকবে। সাপোজ আমি একটি সরকারি ব্যাংকে বিনিয়োগ করেছি, আমার আয়ের হার হবে 8%। এখন এই 8%, এই 8% কখনোই চেঞ্জ হবে না কিন্তু, কারণ কারণ সরকার কখনোই যে হারে আয় দিবে সেটা অবশ্যই অবশ্যই আমি পাবো। কিন্তু আমি যদি মার্কেটে বিনিয়োগ করি, কারণ মার্কেটে সর্বদাই কি অস্থিরতা বিরাজ করে, মার্কেটে অর্থের পরিমাণ বাড়তেও পারে, সুযোগ কমতেও পারে। যার কারণে মার্কেটে বিনিয়োগ করার কারণে যদি আমি RM যাকে বলা হয় মার্কেট রিটার্ন, তাহলে এখানে ঝুঁকি আছে। সো ঝুঁকি আছে বলে কি আমি আয় অবশ্যই বেশি আশা করব। তাহলে আমি কি করতে পারি, আমি 12% আয় আশা করতে পারি, কারণ আমার অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার কারণে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ঝুঁকি না নেওয়ার কারণে এবং ঝুঁকি নেওয়ার কারণে এর মধ্যে যে ব্যবধানটা, অর্থাৎ যে এক্সট্রা সুযোগটা পাচ্ছি, এটাকে বলা হয় ঝুঁকির প্রিমিয়াম। তাহলে 12% থেকে যদি আমরা 8% বাদ দিই, আমাদের 4% এক্সট্রা ঝুঁকির কারণে এক ধরনের প্রিমিয়াম আমি পেয়ে যাচ্ছি, আর এটাকে সাধারণত ঝুঁকির প্রিমিয়াম বলা হয়ে থাকে। সব প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ঝুঁকির প্রিমিয়াম কি সেই ব্যাপারে ধারণা নিতে পারো। সো আমরা এখন ইনশাআল্লাহ দেখি আমরা 3 নাম্বার প্রবলেম কি বলেছে, আমরা সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব। তোমাকে বলেছে এখানে X এবং Y কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। সো আমরা প্রত্যাশিত আয়ের হার বা গড় মুনাফার হার আমরা এগুলো এর আগেও পড়েছি। সো প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে একটি X কোম্পানি একটা Y কোম্পানি। দেখো প্রিয় শিক্ষার্থী, X কোম্পানি Y কোম্পানি। এখন প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে সূত্র হলো দুই ধরনের। এক ধরনের সূত্র হলো যেখানে সম্ভাবনা থাকে, আরেক ধরনের সূত্র ছিল সময় থাকে। এই অঙ্কের মাঝে দেখতে হবে আমাদের কি দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সম্ভাবনা দেওয়া আছে। যদি সম্ভাবনা থাকে তাহলে প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে আমরা যে সকল সূত্রগুলো বসিয়ে থাকি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্টে সূত্র বসাবো, দেন সূত্র অনুযায়ী খালি মান বসিয়ে দেব। ওকে প্রিয় শিক্ষার্থী, লিখতে পারি আমরা জানি প্রত্যাশিত আয়ের হার প্রত্যাশিত আয়ের হারকে সাধারণত ER দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, ই বলতে বোঝাচ্ছে এক্সপেক্টেড, আর আর বলতে বোঝাচ্ছে রেট, অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এটাকে ER দ্বারা প্রকাশ করা হয়। এখানে অনেকে ভার দিয়ে থাকে, ER ভার, এটাকেও প্রত্যাশিত আয়ের হার বলা হয়ে থাকে। সো আমরা প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে যেহেতু এখানে সম্ভাবনা দেওয়া আছে, তাহলে লিখতে পারি R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন 3টি বসিয়েছি? দেখুন এখানে 3টে মানে দেওয়া আছে, 1টা 2টি 3টে, এখানে সম্ভাবনা 3 ধরনের মান দেওয়া আছে। সো আমরা এখানে 3টে উপাদান বসালেই চলবে। যদি 4টি থাকতো আমরা 4টি বসাতাম। সো প্রিয় শিক্ষার্থী, এখানে এটা হলো বেসিক রুলস বা বেসিক সূত্র। এখন এই সূত্র অনুযায়ী আমরা X এবং Y কোম্পানির মানগুলো বের করব ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। দেখো তাহলে আমরা লিখতে পারি প্রত্যাশিত আয়ের হার কি কোম্পানি বলো? X কোম্পানি। যদি আমরা X কোম্পানির বের করি তাহলে X কোম্পানির মান বসাবো। শুধু দেখি আমরা X কোম্পানিতে কি দেওয়া আছে। প্রথম R1, এখানে আমরা বলতে পারি এটাকে R1, এটাকে বলতে পারি R2, এখানে হবে R3। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে P1 হবে, এটা P2 হবে, এখানে P3 হবে। সো আমরা R1 দেখি, আমরা R1 আসছে 13% আর P1 আসছে 0.30। সো আমরা স্টার্ট করি।
এখানে 13% আমরা ডিরেক্ট 13% লিখবো, আর P1 আছে 0.30 প্লাস R2, দেখো R2 দেওয়া আছে আমাদের 12% ইন্টু P2 দেওয়া আছে 0.40 প্লাস R3 দেওয়া আছে 16% ইন্টু 0.30। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে এই রিটার্নকে পার্সেন্টেজ নাও ঠিক করি তাহলে টোটাল আর পার্সেন্টেজ দিতে হবে না, টোটাল যে রেজাল্ট আসবে তাকে সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিলেই চলবে। তাহলে দেখা যাচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ এক্স কোম্পানির কত টোটাল রিটার্ন আসতেছে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পারি 15.50, অর্থাৎ 15.50 আমার টোটাল রিটার্ন অফ এক্স কোম্পানির এসেছে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ওয়াই কোম্পানির সেম ভাবে রুলস বসিয়ে অঙ্ক করতে পারি। তাহলে লিখতে পারি এখানে ERY, অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ওয়াই কোম্পানি ইজ ইকুয়ালস দ্য সেম কন্ডিশন। দেখি এখন ওয়াই কোম্পানিতে ফার্স্ট ইয়ার অর্থাৎ রিটার্ন 1, রিটার্ন 2, রিটার্ন 3, তাহলে দেখা যাচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 1, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 2, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 3, অর্থাৎ তিনটি কোম্পানির তিন ধরনের রিটার্ন আছে। এই তিনটুকে একত্র করলে তাহলে দেখা যাচ্ছে R1 এখানে আমাদের প্রিয় শিক্ষার্থী দেখো 10% এসেছে, আর P1 তাহলে এই সম্ভাবনাটা যেহেতু আলাদা আলাদা করে দেওয়া নেই, সুতরাং এই সম্ভাবনা দুইটি কোম্পানির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সো R1 ইন্টু P1 হবে এখানে 0.30, আর দ্বিতীয় কোম্পানির এখানে আসবে আমাদের 11%, 0.40 প্লাস তৃতীয় কোম্পানির 15%, 0.30। সো প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট এই মানগুলোকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা সহজে পাবো 11.90। জাস্ট আমরা এই মানটিকে আমরা সহজে পেয়ে যাব। সো প্রিয় শিক্ষার্থী, এরকম সহজ এবং স্বাভাবিক প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা থেকে থাকে। সো আমরা গ নম্বর প্রশ্নটি আমরা সলভ করে ফেলেছি। এখন জাস্ট আমরা চেষ্টা করব যে অ্যানাদার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। সো আমি মুছে দিচ্ছি। আমরা জাস্ট খালি একটু ডাটাগুলো মনে রাখবো যে এক্স কোম্পানির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এসেছিল 11.50, ওয়াই কোম্পানির এসেছিল 15.50, এখানে 11.90। এই দুটি কোম্পানির আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পেয়েছি। আমরা ঘ নাম্বার প্রবলেম দেখব এখন কি বলেছে আমাদের এখানে। প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা, ঘ নাম্বার বলেছে কর্ণফুলী কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। অর্থাৎ কর্ণফুলী কোম্পানি সে আশা করেছিল যে সে 12% আয় করবে, কিন্তু সে তারপরে সে ঝুঁকিকে কমানোর জন্য এবং আয়টাকে বৃদ্ধি করার জন্য সে পোর্টফোলিও নীতি অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। এখন আমাদের জানতে হবে পোর্টফোলিও নীতি কাকে বলা হয়। পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে বিনিয়োগকারী একই প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার কৌশলকে পোর্টফোলিও বলে। পোর্টফোলিও করার মূল উদ্দেশ্য হলো ঝুঁকি কমানো, আর আলটিমেটলি যখন ঝুঁকি কমে যাবে তখন তার আয় বেড়ে যাবে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, সে কিন্তু একটা এক্স কোম্পানিতে একটি ওয়াই কোম্পানি দুটি প্রকল্প বিনিয়োগ করছে। এতে করে কি হবে, একটি কোম্পানি খারাপ অবস্থায় গেলে আরেকটি কোম্পানি ভালো অবস্থায় আসবে, যার কারণে ওই ব্যক্তির ঝুঁকি যেভাবে কমে যাবে। তো এই পদ্ধতি সে অ্যাপ্লাই করছে। সো আমাদের যেহেতু প্রত্যাশিত আয়ের হার একটা দেওয়া আছে, সো পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা, অর্থাৎ আমার এই যৌক্তিকতাটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অ্যাট ফার্স্টে বের করে নিতে হবে পোর্টফোলিও হয়তো আয়ের হার অথবা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, যে কোনো একটা বের করতে হবে। যেহেতু প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে আয়ের হারের কথা বলা আছে, অর্থাৎ এখানে যে অবস্থায় বলছে, সো আমাদের কি করতে হবে, পোর্টফোলিওর ক্ষেত্রে সেই নীতিটি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ পোর্টফোলিও আয়ের হারই বের করতে হবে।
যাতে করে আমরা ওই আয়ের হারের সাথে আমাদের নির্ণীত আয়ের হারের তুলনা করে আমরা সিদ্ধান্ত দিতে পারি আসলে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের পোর্টফোলিও আয়ের হারের যে সূত্রটি আমরা এর আগে পড়িয়েছি বা আমরা শিখিয়েছি, আমরা বিশেষ করে লাস্ট ক্লাসে আমি শিখিয়েছি আমাদের ৫ম ক্লাসে। তো তোমরা যদি আশা করি দেখো তাহলে সহজে বলতে পারবে বা দেখতে পারবে এবং অঙ্কগুলো করতে পারবে। তাহলে ঘ নাম্বার, কোন প্রকল্পটি ভালো হবে বা পোর্টফোলিও নীতিটি ঠিক আছে কিনা, এখানে আমরা ফার্স্টে আমরা যে মানগুলো বের করেছিলাম আমরা সেইগুলো জাস্ট একটু চেষ্টা করি। ফার্স্টে পোর্টফোলিওর ক্ষেত্রে কয়েকটি জিনিস শিখতে হবে, সেটা হলো আমরা জানি ফার্স্টে সূত্র শিখতে হবে যে আমরা জানি পোর্টফোলিও আয়ের হার, আমরা জানি আয়ের হারকে প্রত্যাশিত আয়ের হারকে ইআর দ্বারা প্রকাশ করে। এখন ইআর এর সাথে যদি পোর্টফোলিও কথা বলা থাকে তাহলে আমরা পি ইউজ করব। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ পোর্টফোলিও সমান সমান আমরা লিখতে পারি, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে যেহেতু কোম্পানি একটা হলো এক্স আর একটা ওয়াই, তাহলে আমরা এইভাবে লিখবো ডাব্লিউ এক্স ইন্টু ইআর এক্স প্লাস ডাব্লিউ ওয়াই ইন্টু ইআর ওয়াই। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা সহজে এই মানগুলো বের করতে হবে, কিন্তু এখানে ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে, আমরা লাস্ট ক্লাসে এই ডাব্লিউ সম্পর্কে আমি ব্যাখ্যা দিয়েছিলাম। ডাব্লিউ সম্পর্কে আমি এখানে আজকে ব্যাখ্যা দিচ্ছি, সেটা হলো ডাব্লিউ এক্স বলতে বলছে এক্স এর বিনিয়োগের অনুপাত। এক্স এর কি অনুপাত? বিনিয়োগের অনুপাত। এটা কিভাবে বের করতে হয়? এটা বের করার ক্ষেত্রে হলো একটি প্রতিষ্ঠানের মোট মূলধনকে, মোট মূলধন অর্থাৎ এই প্রতিষ্ঠানের অর্থাৎ কর্ণফুলী কোম্পানির মোট মূলধন কত ছিল, একটা 30,000 একটা 20,000, 30 আর 20 যোগ করলে আমার আসবে 50,000। তাহলে মোট মূলধনকে দেখতে হবে এই মোট মূলধন অর্থাৎ 50,000 কত টাকা এক্স কোম্পানিতে বিনিয়োগ করেছিল, 30,000 টাকা। আমরা যদি এভাবে ভাগ করি তাহলে আমরা দেখি আমরা কত পার্সেন্ট পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে 30,000কে 50,000 দ্বারা ভাগ করলে 0.60 অর্থাৎ 60%, 60% আকারে এক্স গুলো বিনিয়োগ করা হয়েছিল। তাহলে আমাদের ডাব্লিউ ওয়াই প্রকল্পের ক্ষেত্রে একই কাহিনী, অর্থাৎ 50,000 টাকাকে আমরা 20,000 ওয়াই প্রকল্পে যা বিনিয়োগ করছে তা দ্বারা ভাগ করব। আমাদের 20,000 টাকা বিনিয়োগ করলে 0.40 এসেছে। সো আমরা ডাব্লিউ এক্স ডাব্লিউ ওয়াই পেয়েছি। আমাদের কি ছিল আর ইআর এক্স এবং ইআর ওয়াই। সো আমরা এই দুইটি মানকে লিখতেছি। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ইআর এক্স ছিল 15 সরি প্রিয় শিক্ষার্থী, এখানে ইআর এক্স হবে 13.50, আমি ভুল বলেছিলাম, এখানে আসবে 13.50%। আর ইআর ওয়াই আমাদের আসবে 11.90। প্রিয় শিক্ষার্থী আমরা এই মানগুলোকে অর্থাৎ এই উপাদানগুলোকে আমরা যে ফর্মুলাতে বসাই তাহলে টোটাল আসবে দেখো 0.60 ইন্টু 13.50 প্লাস 0.40 ইন্টু 11.90। সো আমরা যদি টোটাল গুণ করি তাহলে আমাদের 12.86 আমাদের টোটাল আয় আসবে 12.86%। সো প্রিয় শিক্ষার্থী আমরা এর মাধ্যমে একটি সঠিক সমাধান দিতে পারবো, যেহেতু আমাদের এখানে একটি কনফিউশন বা একটি কোশ্চেন ধরিয়ে দিয়েছে যে
যদি প্রতিষ্ঠান প্রত্যাশা করেছিল কত পার্সেন্ট আয় করবে, 12%। এই 12% আয় করার জন্য সে পোর্টফোলিও নীতি অ্যাপ্লাই করেছিল। এখন পোর্টফোলিও নীতি অ্যাপ্লাই করে দেখছে প্রতিষ্ঠান 12.86%, অর্থাৎ কিছু বেশি আয় করতে পারছে। কারণ পোর্টফোলিও নীতি নেওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের ঝুঁকি আস্তে আস্তে হ্রাস পাবে, আর হ্রাস পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠান তার প্রফিটটাকে বাড়াতে পারবে। আমরা যেহেতু পোর্টফোলিও সম্পর্কে এর আগে ডিটেলস আলোচনা করেছি কিভাবে ঝুঁকি কমানো যায়। সো আশা করি প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা এই প্রতিষ্ঠান পোর্টফোলিও গ্রহণ করার কারণে তাদের প্রত্যাশিত আয়ের হারের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে, যার কারণে সো আমি আশা করি যে প্রতিষ্ঠান যেহেতু সে পোর্টফোলিও নীতি নেওয়ার কারণে ভালো অবস্থায় আছে আগের চেয়ে, এবং সে প্রত্যাশা যা করছে তার চেয়ে ভালো অবস্থা আছে। সো আমি মনে করি প্রতিষ্ঠান পোর্টফোলিও নীতি নিয়ে সফল কাম হয়েছে এবং এর যৌক্তিকতা রয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেন অ্যান্সার করেছি, জাস্ট এই ধাঁচের প্রশ্নগুলোই স্বাভাবিক প্রতি বছর এসএসসি পরীক্ষা তোমাদের থেকে থাকে। সো তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠে গেছে, এখন তোমাদের